নমস্কার। আজকে বহুদিন পর আমি আমার বাল্য বন্ধু কেশবকে পেয়েছি। কেশবচন্দ্র মণ্ডল ওর নাম, ডক্টর কেশবচন্দ্র মণ্ডল। ও পোস্ট পিএইচডি। তো আমাদের বন্ধুত্ব আহ, আয়তন ধরতে গেলে প্রায় 35-36 বছরেরও বেশি ছাড়া কম নয়। বেশি ছাড়া কম নয়। আমরা একেবারেই কলেজ জীবন থেকে এক আত্মার মতো থাকতাম, সবসময় একত্রেই থাকতাম। আজও সেই বন্ধুত্বটাকে আমরা ধরে রেখেছি। এর মধ্যে কেশব আহ, অনেক বেশি তার নিজের জীবনকে অগ্রসর করে নিয়েছে। ও এখন খুব বড় একজন পলিটিক্যাল রাইটার। আর প্রচুর বই আছে, প্রায় 46টা কান্ট্রিতে আজকে ওর বই পৌঁছে গেছে। এটা আমি আমার বাল্য বন্ধু হিসেবে ওর সঙ্গে আমার বন্ধুত্ব হওয়া, এটা আমার কাছে একটা বিরাট গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আরও অদ্ভুত ব্যাপার যে আমাদের বন্ধুত্ব সেই প্রথমে যেরকম ছিল আজও সেই একই রকমভাবে আমরা ধরে রেখেছি। আমরা পরস্পরকে এরকমভাবেই সবসময় কাছে পেতে চাই। একটু সুযোগ হলেই, যেরকম আজকে আমি আসছিলাম, আজ আমার কাজ ফুরিয়ে গেছিলো, আমি ওকে ফোন করলাম যে বাকি সময়টা যদি ওকে একটু কাছে পাই তাহলে আমরা দুজন গল্প করব। এরকম গল্প মাঝে মাঝেই ডেকে আমরা করি। কখনো আমি চলে যাই, কখনো ও আসে, কখনো আমরা মাঝপথে গিয়ে হয়তো টালিগঞ্জের কোনো চায়ের দোকানে গিয়ে অনেকক্ষণ বসে নিজেদের মতো গল্প করি। এবং এটা কিন্তু সিক্রেট, এটা সিক্রেট, কেউ জানে না। আমি আর বিনু এটা করি। এর মধ্যে একটা রিলিফ খুঁজে পাই, সত্যি কথা বলতে রিলিফ খুঁজে পাই। কারণ আমাদের দৈনন্দিন জীবন আমাদেরকে অনেক স্ট্রেস এনে দেয়, অনেক স্ট্রেস এনে দেয়। সেগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাই যখন দুজন দুজনের সঙ্গে যুক্ত হই। একদম একদম একেবারে। আর একটা অদ্ভুত রিলিফ চলে আসে। এই জন্যই পাই সেরকমভাবে আজকে কেশবকে ডেকেছি। আমারও তো খুব ভালো লাগছে। পিনু যখন ডাকলো, পিনু যখন ফোন করলো, তখন আমি একটা জায়গায় কাজে ছিলাম, সেখান থেকে আমি চলে আসি সরাসরি। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তো প্রথমে ওর বাড়িতে আসলাম। বাড়িতে এসে একটু বাইরে গেলাম, বাইরে গিয়ে চা খেলাম। চা খেয়ে তারপরে কিছুক্ষণ বসে গল্প করে আবার আমি বাড়িতে ফোন করলাম। ফোন করে বললাম যে আমি পিনুর বাড়িতে আছি। বললো যে বাস, পিনুদার বাড়িতে আছে মানে কোনো চিন্তা নেই, যতক্ষণ খুশি তুমি থাকো। তো বাড়ির লোকও মনে করে যে ও একটু বাইরে থাকলে ভালো হয়। কারণ সবসময় ঘরের মধ্যে থাকা, সবসময় শুধু কাজ কাজ আর কাজ, তো ওরাও যেন একটু মুক্ত হয়। যাই হোক, আমি আর পিনু কিছু বাইরে চা খেয়ে আসলাম। এসে তারপরে আবার ওকে বললাম একটু চা বানাতো। ও আবার সুন্দর করে লিকার বানালো এবং সেই চাটা খেলাম। চা খেয়ে আমরা গল্প করছি। আমার তো মনে হয় যে পিনুর সাথে যদি আমরা সারা রাত গল্প করি, এবং করেওছি আমরা কলেজ ইউনিভার্সিটিতে, আমরা করেওছি বহু রাত। তোর বাড়িতেও গিয়ে রাত এমন ঘটনা ঘটেছে আমার মনে পড়ে যায় যে যখন কেশবের বাড়ি ছিল হচ্ছে বীরনগর, নদিয়া জেলার। আর সেখান থেকে 4 কিলোমিটার দূরে চুন্নি নদীর ওপারে আরংঘাটা নামক একটা গ্রামে আমার বাড়ি ছিল। তো সেই গ্রামটা পেরিয়ে, নদী পেরিয়ে যদি কেশবের বাড়ি আসতে হতো, এই 4 কিলোমিটার রাস্তা আসতে গেলে মাঝখানে একটা ফরেস্ট পড়তো। আর ছোটবেলায় আমার খুব ভূতের ভয় ছিল, কাজে অন্ধকারে একা একা আর ফরেস্টের রাস্তা দিয়ে যাও এটা ভাবতেই পারতাম না। কিন্তু কোনো এমন দিনও গেছে, মানে আমার সেই একটা দিন তো ভীষণভাবে স্মৃতিতে ধরে রাখা আছে। সেই মোটরসাইকেলে করে যেদিন না 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 একদিন রাত্রিবেলায়, তুই ছিলি না, একদিন রাত্রিবেলায় হঠাৎ কেশবের কথা মনে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে সাইকেলটা বের করে, তখন আমরা কলেজে পড়ি, সাইকেলটা বের করে, রাত তখন 8টা বাজে, আমি দিব্যি মাকে বললাম, মা আমি খুব দরকারে কেশবের বাড়িতে, আমাকে যেতেই হবে। বলছি তুই যেতে পারবি? না, হ্যাঁ যেতে পারবো। তাহলে ভালোবাসা থাকলে মানুষের আসলে ভয়, ডর, দুশ্চিন্তা এগুলো না আমাদের মন তৈরি করে। যেই কেশবের কথা, তখন এগুলো আমি তখন বুঝতাম না, এগুলো বিশ্লেষণ করতে তখন শিখিনি যে একটা মন মানুষকে কত কিছু করিয়ে দিতে পারে। শুধু কেশবের কথা আমার মনে পড়েছে, মন আকুপাকু করেছে যে কেশবের সঙ্গে আমার এখনই সাক্ষাৎ চাই। আমি সেই রাতে নদী পার হয়ে সাইকেল চড়ে ফরেস্টের ওই অন্ধকারের মধ্যে দিয়ে একজন চরম ভীতু ছেলে আমি কিন্তু কেশবের বাড়িতে পৌঁছে গেলাম। আমার একটু ভয় ডর লাগলো না। এবং সেটা স্মৃতিতে থাকার আর একটা কারণ হচ্ছে, আমি যখন কেশবের বাড়ি গিয়ে পৌঁছালাম, শুনলাম কেশব আজ বাড়ি নেই। মাসিমা তখন বললো, বাবা এসেছো তো দুটো ভাত রাঁধি খাও। আমি যখন এসেছি আর যেতে তো পারবো না, কারণ কেশব নেই এখন, আর কেশবের সেই আকুতি আমার থাকছে না।
সুতরাং এখন ফিরতে গেলে আমার কিন্তু ভূতের ভয় লাগবে। সেই রাতটা আমি কাটিয়ে দিলাম। এটা যেরকম আমার স্মৃতিতে আছে। না এরকম হয়েছে পিনু আমি যখন পিনুর বাড়িতে যেতাম মাসিমা কখনোই আম, ভাবতেন না যে ও অন্য কেউ, নিজের ছেলের মতন স্নেহ করতেন, ভালোবাসতেন। তো তেমনিভাবে মেজদা, মেজ বৌদি, নদা সবাই এত ভালোবাসতেন। আর তেমনিভাবে ও আমার বাড়িতে আসতো, আমার মাও কখনো ভাবতো না যে অন্য কেউ। আজকে মার এখন প্রায় 82 বছর বয়স, মা এখনও আমাকে যখন ফোন করে মাঝে মধ্যেই বলে, পিনু কেমন আছে রে, কোথায় থাকে, তারপরে কি করছে, ওর শরীর ভালো আছে তো, একদিন আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসিস না। তো মা এখনও ওর কথা বলে। আমি ওকে বলি পিনু, মা বলছিল, পিনু বলেছে আমায় যে যাবো একদিন মাসিমার সাথে না দেখা করে তুই আসবো। যখন দিল্লি ছিলি তখন, আমি যখন কলকাতায় চলে এসেছি তখন, আর তুই দিল্লিতে ছিলি তখন, যখন কোনো কাজে আমি ওই পথে গাড়ি নিয়ে যেতাম, আমি কিন্তু বিননগরে ঢুকলে পরে একবার মাসিমার সঙ্গে দেখা করে হ্যাঁ যেতাম। হ্যাঁ 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 দেখা করেই আসতাম যে এখানে একটা বিরাট সময় আমাদের কেটে হ্যাঁ, গেছে, কলেজ ইউনিভার্সিটি একদম। এই দুটো বাড়ি নিয়ে, একটা আমার বাড়ি একটা তোর হ্যাঁ বাড়ি, হ্যাঁ সেখানেই আমাদের সময় কাটতো। তো হ্যাঁ, তুই আমি ছিলি না সেই সময়, আমি ওই রাস্তা দিয়ে গেলেই ওই বাড়িটা আমাকে, তোর বাড়িটা আমাকে টেনে নিত। আমি মাসিমার কাছে গিয়ে কিছুক্ষণ বসতাম, কথা বলতাম, জল খেতাম, চা খেতাম, তারপর আবার কাজে বেরোতাম। হ্যাঁ, ওই জায়গাটায় আমাকে কেউ আটকাতে পারতো না। তো এটা করে এসেছি। তো এখন আরো সৌভাগ্য যে তুই আর আমি সেই আবার সেই ওই সামান্য এইরকম দূরত্বেই এখন আবার একদম চলে একদম এসেছি। হ্যাঁ একদম ওই রকম সেই দূরত্বেই চলে 4 এসেছি। কিলোমিটার দূরত্বেই হ্যাঁ তুই থাকিস শখের হ্যাঁ বাজার বেহালা, আর আমি হ্যাঁ, থাকি আর পিনু এখন পিনুর দুটো লর্ডসের বাড়ি মডেল গার্ডেন্স। এই লর্ডসের মোড়ের বাড়িতে আমরা এখন গল্প করছি। হ্যাঁ, আর পিনুর পঞ্চায়েতে আর একটা বাড়ি আছে, ওই বাড়িটা যাই হোক এখন ও এই বাড়িতে থাকে, লর্ডসের মোড়ের বাড়িটা। এই বাড়িটাতে মাঝে মাঝেই চলে আসি এখন, আসি গল্প করি, আড্ডা মারি, চা খাই, বাস তারপরে আমরা আবার আমাদের চলে এই যাই। আলোচনার মধ্যে দিয়ে কিন্তু একটা শব্দ উঠে এসেছে, যে শব্দটা একটু গুরুত্বপূর্ণ, সেই শব্দ নিয়ে কি 2 মিনিট বল? বলা যেতেই পারে। বল ওই যে বল। আমি বললাম না, যে মনটা ভূতের ভয়কে ধরে রেখেছিল, সেই মনটাতেই যখন আবার তোর কথা ধরা দিল, তখন কিন্তু ভূতের ভয়টা সরে গেল। এবং আমি সেই অন্ধকারের মধ্যে দিয়ে একদম দুর্বল ভীরু, সাংঘাতিক ভীরু ছেলে পৌঁছে গেলাম ফরেস্টের মধ্যে দিয়ে সেই রাত্রে তোর বাড়িতে। হ্যাঁ, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, না, না ইলেকট্রিসিটি না, ছিল না, রাস্তাঘাটও তখন রাস্তাঘাট একদমই ছিল না, তখন অতটা ভালো ছিল না, এখন না না সুন্দর না, রাস্তা একদম হয়েছে। টর্চের আলো জ্বেলে জ্বেলে হ্যাঁ, সাইকেল হ্যাঁ। চালাতে হতো। হ্যাঁ হ্যাঁ চলে গেছিলাম। তো আমরা দুজনাই যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছেলে, এবং আমরা নানা রকম রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব পড়তে গিয়ে খুব বেশি এই সমস্ত আধ্যাত্মিক ভাবনা আমাদের মধ্যে খুব একদমই একটা ছিল না। কেশবের মধ্যে অবশ্য কিছুটা ছিল। না, তো আমি দাদু বলেছিল বলে আমি তখন সন্ধ্যাটা করতাম, মানে হ্যাঁ, ওই করতো। মেডিটেশনটা আর- করতাম আর ছোটবেলা থেকে, আমি ক্লাস তখন 8 থেকেই করি ওইটা আমি করি। তখন অনেকটা ওই বামপন্থী একটা সংস্কৃতির মধ্যে বাড়ছি। আমার বাড়িতেও বামপন্থী একটা পরিবেশ ছিল, একটা সংস্কৃতি ছিল, কলেজেও বা ইউনিভার্সিটিতেও এসএফআই এর সংস্কৃতির মধ্যে আমি আইপিটি এর সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলাম। ফলে এই আধ্যাত্মিক দর্শন খুব বেশি মনের মধ্যে প্রভাব ফেলতো না। আমি তো বলেই দিতাম মম চরণের তলে মরণের হ্যাঁ মার খেয়ে মরে হ্যাঁ যাওয়া। হ্যাঁ হ্যাঁ, পিনুর এটা বিখ্যাত কিন্তু, কবিতা, বা পিনুর কবিতা নয়, এটা নজরুলের কবিতা, তাই তো? হ্যাঁ, তো- নজরুলের কবিতা পিনু আবৃত্তি করতো, মাঝে মাঝেই বলতো মম চরণের তলে মরণের মার খেয়ে মরে ভগবান। দেখুন ও কি করতো, ও বলতো যে দেখ আমার একটা বই, মোটা বই, সেটা আমার মাথার বালিশ করতাম, আর একটা বই ডিকশনারি, সেই ডিকশনারিটাকে আমি আমার পাশ বালিশ করতাম। তো দেখুন বিদ্যাকে আমরা যখন সরস্বতী জ্ঞানে এরকম পুজো করতাম, সেই সময় পিনুর এটা এই কথাটা, তার মানে ও সেই সময় ও একটা কমিউনিস্ট ঘরানার ছেলে ছিল, মানে ওই যেরকমভাবে বড় হয়েছে, কারণ বড়দা কমিউনিস্ট পার্টি করতেন, শিক্ষক ছিলেন, এবং তখন থেকেই পিনুর লেখাপড়ায় বড়দার একটা বড় প্রভাব ছিল, ওর বড়দার একটা খুব বড় প্রভাব ছিল। পিনুকে ছোটোবেলায় কবিতা শিখিয়েছে, ছোট 7-8 বছর বয়সে বিভিন্ন মঞ্চে নিয়ে গেছে। পিনুর তখন এত স্মৃতিশক্তি, পিনুর এত বাচনভঙ্গি এত সুন্দর, এবং ও নিজে কবিতা লিখতে পারত। তো এইটা ছিল ওর ইউনিক কোয়ালিটি, যার ফলে আর আরও সুন্দর দেখতে ছিল, মিষ্টি ছিল, তারপরে এরকম গুণ। তাহলে একদিকে গুণ রয়েছে, একদিকে মেধা রয়েছে, আর একদিকে সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, তো সবগুলি মিলেমিশে মানে সাধারণ মানুষের কাছে একটা খুব মানে গ্রহণযোগ্যতা পেয়েছিল।
যেটা আমাকেও আকর্ষণ করেছিল, আমিও শুনেছি যে ও যখন আমরা কলেজে পড়ে ও এত ভালো বলতো, তখন ও ইয়েও করতিস পিনু, ক্যাসেটও করতিস তাই না পিনু? ক্যাসেট, বিভিন্ন প্রচার যাত্রা নাটকের যে ক্যাসেট, সেটা পিনু যখন করতো তখন এত শুনতে ভালো লাগতো, সমস্ত মানুষ শুনতো, এত সুন্দর ওর ভয়েসটা ছিল। তো কবিতা মিশিয়ে গল্প মিশিয়ে সুন্দর করে প্রেজেন্ট করতো। তারপরে ও যখন বিভিন্ন ওখানে ফাংশন হতো না পিনু, বা নাট্য anchoring নাট্য করেছে। উৎসব হতো, তখন কিন্তু পিনু ওখানে অ্যাঙ্কারিং করতো। এটা আমি জানতাম, এবং সেটা আমি নয়, আমার বীরনগরের তখন আমার বন্ধু বান্ধব অনেকেই জানতো। আমি কিন্তু এই 35 বছর পর গত 3রা জানুয়ারি মহাজাতি সদনে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রায় 7টা দেশের প্রতিনিধিদের নিয়ে একটা অনুষ্ঠান হলো। অনুষ্ঠান হয়েছিল, এবং 12 ঘন্টার অনুষ্ঠান। হ্যাঁ, এবং বেদান্ত সোসাইটি আমাকে বলেছিল আপনাকেই মাইক ধরে আবার নতুন করে অ্যাঙ্কারিং করতে হবে। একদম। আমি বললাম আমি ছেড়ে দিয়েছি, আমার মাইকের সঙ্গে সেই অমায়িক সম্পর্ক নেই, এখন অমায়িক হয়ে গেছি আমি। কিন্তু ওদের বাতিক যে আপনাকে আমরা মাইকে চাই, এবং আমি 3রা জানুয়ারি 12 ঘন্টার অনুষ্ঠানটাই পরিচালনা করেছে। এবং ওরা খুশি হয়েছে। দুটো জিনিস এখানে, পিনুকে ধন্যবাদ, কারণ পিনু এটা করেছে। আরও ধন্যবাদ পাওয়ার আমাদের জানাতে হবে স্বামী নির্গুণানন্দজিকে, নাকি? হ্যাঁ, বেদান্ত সোসাইটির স্বামী নির্গুণানন্দজিকে, যিনি পিনুকে অনুপ্রাণিত করেছে, এবং নির্গুণানন্দজি পিনুকে বলেছিল যে আপনি এই অনুষ্ঠানটা পরিচালনা করুন, এই দায়িত্বটা দিয়েছিল। এই দায়িত্বটা দেওয়া, কারণ স্বামীজি উনি দেখুন 14 বছর বয়সে গেরুয়া নিয়েছেন, গেরুয়া বসন ধারণ করেছেন, তিনি ধ্যান করেন, তিনি তপস্যা করেন, তিনি ধর্মচর্চা করেন। তো তার ফলে কি হয়েছে, তার ফলে ওনার একটা অন্তর্দৃষ্টি আছে, একটা দিব্য দৃষ্টি আছে। উনি বুঝতে পেরেছেন পিনু দীর্ঘদিন ধরেই যাচ্ছে, প্রায় 2-3 বছর তো হয়েই গেছে নাকি পিনু? 3 বছর হতে চলেছে স্বামীজির সাথে পিনুর একটা ক্লোজ রিলেশন তৈরি হয়েছে। তো স্বামীজির একটা প্রত্যক্ষ প্রভাব আমি দেখতে পাচ্ছি পিনুর মধ্যে এখন। যে পিনু বলতো মম চরণের তলে মরণের মার খেয়ে ভগবান, আর সেই পিনু এখন বেদান্ত সোসাইটিতে যাচ্ছে, সেই পিনু এখন বারাণসীতে যাচ্ছে, সেই পিনু এখন হিমালয়ে যাচ্ছে, সেই পিনু এখন কালীঘাটে পুজো দিতে যাচ্ছে, দক্ষিণেশ্বরে পুজো দিতে যাচ্ছে। ভাবুন আপনি কীরকম ওর 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 যে ওর চেঞ্জটা। তো শুধু বয়সের জন্য না, শুধু বয়স হয়েছে বলে সেটা, যদিও তোর ক্যাসেটটা দীর্ঘ হয়ে যাবে, তাই তোকে স্টপ করে দিয়ে তুই যখন কথাটা তুললি আমি ছোট্ট করে একটু বলে নিই। এই কথাটা আমাদের আজকের এই আলোচনার আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। সেটা হচ্ছে যে একটা জড়বাদী দর্শন, মার্কসিস্ট পরিবেশে বড় হওয়া বা পরিবারে বড় হওয়া একটা ছেলে হঠাৎ করে বছর 3 বেদান্ত আমাকে কি দিল যে আমি জীবনের সব কিছু ভুলে গেলাম। তো সেটা নিয়ে একটু গল্প করতে গিয়ে বলি যে যখন সাংসারিক জীবনে প্রবেশ করলাম এবং এই জগতের প্রতিযোগিতায় যখন আমি আমার মতো করে অংশগ্রহণ করতে বাধ্য হলাম, তারপর থেকে অনেক সংঘাতের সম্মুখীন হলাম। আর যেহেতু ছোটোবেলা থেকেই আমার একটু বাউলে মন আর কি, বাউন্ডুলে মন, আমার লেখালেখি, কবিতা চর্চা এইসব ভালো লাগে। তো এই সংঘাতটা ঠিক আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না নিজের সঙ্গে, ফলে সংঘাত আমাকে একটা জটিল যন্ত্রণার প্যাচে পেঁচিয়ে দিয়েছিল। তো আমি যার সঙ্গেই দেখা হতো আমি আক্ষেপ করতাম শুধু, ভালো লাগছে না, ভালো লাগছে না। তো এই না ভালো লাগার শব্দটা শুনতে শুনতে হঠাৎ একদিন আমার এক বন্ধু আমাকে ফোন করে বলছে, সে আমার থেকে ছোট এবং সে খুবই সাধারণ, তো বলছে কি আমাকে আসলে ভালোবাসে তো বন্ধুরা, তো আমাকে বললো যে তোর মুখে নাই ভালো লাগছে না কথাটা শুনতে আমরা ভালোবাসি না, আমি ছোটবেলা থেকে তোকে এত প্রাণবন্ত দেখেছি, একদম একদম, তো ভালো লাগে। তুই এক কাজ কর, ওই আমাকে সেদিন বলেছিল তুই এক কাজ কর, কোনো মঠে টঠে গিয়ে কোনো একজন আধ্যাত্মিক পুরুষের সঙ্গে তুই একটু সঙ্গ কর। কথাটা সেদিন যে ক্ষণে বলেছিল আমি জানি না সেই ক্ষণটা কি ক্ষণ ছিল, কথাটা কিন্তু আমার মনে ধরে গেল। এবং তারপরেই আমি একদম বিপরীত জগতে চলে গেলাম যে আমি সত্যিকারেরই কোনো আধ্যাত্মিক অনুশীলন করা মানুষের সঙ্গ নেব। কোথায় যাব দিশে আর এখানে এইসব জগতের সঙ্গে আমার একদমই পরিচয় নেই, টাচ নেই এতদিন। তা আমি ছুটে গেলাম ইসকনে। বহুদিন জোর করে তাদের মধ্যে আমি থাকলাম, আমার মন থাকতে চাইছে না, তবু থাকছি, যদি বদলাই মনটা, যদি কিছু পাই। হ্যাঁ, তো
তো প্রায় বছর খানেক তো ইসকনে আমি খুব ভালোভাবেই হ্যাঁ। যাতায়াত করতাম। হ্যাঁ, ওদের সাথে ট্যুরেও কিন্তু গেছিস, তারপর বালিগঞ্জে ওই ধরনের মন্দিরটাতেও পৌরাণিক গল্প, ওই পৌরাণিক গল্পের উপর বিশ্বাস একজন পলিটিক্যাল সায়েন্সের তত্ত্ব পড়া ছেলের কিন্তু একদম। ঠিক মেনে নেওয়া একটু অসুবিধা হতো। তুই যখন যাচ্ছিস আমি তখন জানি তুই যাচ্ছিস বটে ইসকনে, হ্যাঁ। কিন্তু তুই তো রাষ্ট্রবিজ্ঞানী, তুই তো মনে প্রাণে, কারণ আমি তো জানি তোকে, তুই মার্কস, এঙ্গেলস, লেনিন, তুই তো সে গিয়ে যখন নরসিংহদেবের এই পড়া ইতিহাস ছেলে। চলছে তখন তো ঠিক মানতে পারছি না, কিন্তু আমি তো জোর করে রেখেছিলাম। কিন্তু এরপরে যখন কোভিড পিরিয়ডে আমি ছিলাম শান্তিনিকেতনে পিতাশ্রীর কাছে। পিতাশ্রী মানে আজকের দিনে খুব ভালো বাংলার ফিল্ম ডিরেক্টর পাভেল, যার রসগোল্লা ও সূর্যার বই, ওর ওই পাভেলেরই বাবা। হ্যাঁ, বাবা। পিতাশ্রীর সঙ্গে আমার খুব ভালো একটা, দুজন মিলে থাকলে খুব ভালো সঙ্গ হয়। উনি খুব পণ্ডিত ব্যক্তি, তো উৎপল দত্তের সঙ্গে থিয়েটারও করেছেন। তো ওই সময় আমি জয়দীপ মহারাজের একটা ক্যাসেট আমাদেরই গ্রুপে, আমাদের কলেজ ইউনিভার্সিটি লাইফের যে বন্ধু বান্ধবরা আমরা বলে গ্রুপটা খুলেছি, সেখানে একটা ওনার স্পিচ শুনেছিলাম। শুনে আমি ওনার সন্ধানে বেরোই। সন্ধান করতে করতে ওনার সন্ধানও পেলাম, ওনার আশ্রমেও গেলাম। যাওয়ার পরে না ওনাকে আমার খুব ভক্তি লাগলো, ওনার কথাবার্তা আমাকে খুব আপ্লুত করলো। কিন্তু দূরত্বের জন্য ওনার সঙ্গে আমি যোগাযোগটা রাখতে পারিনি। কিন্তু মানুষ যখন নতুন কিছু খোঁজে, আর সেই খোঁজের আকুতি যদি মানুষের মধ্যে সত্যিকারের তৈরি হয়, তাহলে পথ তৈরি হয়ে যায়। কিভাবে? আমি যদি বলি ঈশ্বর তৈরি করে দেয়, কেউ যদি সেটা না মানতে চায়, আমার পথ তৈরি হয়ে যায়। দেখ কিরকম মিরাকেল। দেখ, আমি জয়দীপ মহারাজের জন্য খুব প্রাণ কাঁদে যে ওনার কাছে গিয়ে যদি আরো বসতে পারতাম, কিন্তু এত দূরত্ব আমি পারতাম না। তো হঠাৎ একদিন এই সিআইটি মার্কেটে আমি বসে চা খাচ্ছি, আর পাশে দুজন একদম প্রান্তিক দুজন ভদ্রমহিলা, বেশভূষাতে তাদের প্রান্তিকই মনে হয়, আমি এটা বলাটা ঠিক হচ্ছে কি না জানি না, কিন্তু তারা বেদান্তের আলোচনা করছে দুজন মিলে। আচ্ছা, তো আমার প্রান্তিক দুই মহিলা, তারা বেদান্তের আলোচনা করছে। হ্যাঁ, এবং আশ্রম বেদান্ত নিয়ে কথাবার্তাগুলো এত সুন্দর, এত সাবলীল। এদের মুখ থেকে এত সুন্দর সাবলীল কথা সাধারণ পরিবেশে থাকা আমি কোনোদিন প্রত্যক্ষ করিনি, আর ওটা প্রত্যক্ষ করে আমি আকর্ষিত হলাম। তো কিছুক্ষণ পরে আমি বললাম যে আপনারা যে বেদান্তের আলোচনা করছেন, তো আপনারা কোথায় এই বেদান্ত শিক্ষাটা পান? বলে কেন, এই তো এই পাশেই টালিগঞ্জ গার্লস স্কুলের পাশে বেদান্ত আশ্রম আছে, ওখানে রেগুলার ক্লাস হয়, আর আমি যেতে পারবো? বলে হ্যাঁ। তো আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে স্বামীজিরা আমার সঙ্গে এত সুন্দরভাবে আপ্যায়ন করলেন, সঙ্গ দিলেন, এবং আমাকে ফোন নাম্বার বিনিময় করে পরবর্তীকালে ফোন করে টাইম জেনে নিয়ে আমাকে বললেন যে আপনি যে কোনো সময় চলে আসতে পারেন যদি ফোন ধরে। আমি তখন কি স্বামী নির্গুণানন্দজি ছিলেন, প্রজ্ঞানন্দজি ছিলেন, সবাই বলেছিলেন। স্বামী আসাম থেকে আসা স্বামী স্বরূপানন্দজি ছিলেন, প্রত্যেকে খুব ভালো ব্যবহার করেছিলেন, আপ্যায়ন করেছিলেন। এবং আমাকে দেখে তারা বললো যে আপনি আসবেন। কিন্তু আমি তো একটা হতাশগ্রস্ত, প্রতিদিন ঘরের মধ্যে ঢুকলেই আমার একটা যন্ত্রণা, কাজে আমি তার প্রকাশ আমার হয়ে যায়। তা আমি স্বামীজিদের কাছে গিয়েও কিন্তু দ্বিতীয় দিন যখন গেছিলাম আমি প্রকাশ করেছিলাম আমার যন্ত্রণাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, স্বামীজি কিন্তু এইসব শুধু শুনলেন এবং নির্বাক থাকলেন, এসব নিয়ে একটুও আলোচনা করলেন না। তো বললেন যে আপনি না একটু বই পড়বেন আর মাঝে মাঝে আসবেন। উনি তো বই পড়তে বলেছিলেন, তোকে মানে বই দিয়েওছিলেন। এবং স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম এই চটি বইটা আমাকে দিয়েছিলেন। তো বইটা পাঠ করে আমি কিছুই বুঝতে পারিনি। তো আমি যাক বইটা পড়েছি। উনি বলেছেন যেখানে যেখানে জিজ্ঞাসা আসবে সেখানে সেখানে দাগাবেন। আমি তো অনেক অর্থই বুঝতে পারছি না, তো জিজ্ঞাসা তৈরি হবে কি করে। তো বইটা একবার পড়লাম, দুবার পড়লাম, তারপরে মাঝে মাঝে যেতাম। ওনাদের ভালোবাসাটা আমাকে খুব আকর্ষণ করেছিল, কারণ তখন মনে হয়েছিল আমার আশেপাশে ভালোবাসার মানুষ নেই, আমি একটা জাগতিক মানুষ। আমি আমার মধ্যে সেই ভালোবাসার আকাঙ্ক্ষা, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল। ফলে আমি চলে যেতাম, ওই ভালোবাসাটুকুর জন্য যেতাম। অদ্ভুত ব্যাপার। ভালোবাসাটা কার? কিন্তু তুই পার্টিকুলারলি কি নির্গুণানন্দ মহারাজ, কারণ তখন নির্গুণানন্দ মহারাজই হচ্ছে বাইরের ওই আশ্রমে দুজন সন্ন্যাসী ওই আশ্রমটা চালায়। প্রজ্ঞানন্দজি লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন, ক্লাস নিয়ে ব্যস্ত থাকেন, আর বাইরের কেউ এলে পরে তাদের দেখেন হচ্ছে নির্গুণানন্দজির সঙ্গেই আমার বেশি আলাপন। তো পরবর্তীকালে স্বামীজির সঙ্গে চলতাম, দু একটা ক্লাস শুনছি, এরকম যাই, বিক্ষিপ্তভাবে যাই। কিন্তু 2023-এ এসে
আমার না একটা মূল্যায়ন করতে ইচ্ছা করলো, কেন জানি না মন থেকে হঠাৎ একটা মূল্যায়ন জেগে উঠলো। আমি দেখলাম যে 2011 থেকে আমি যেভাবে যন্ত্রণা কাতর হয়ে মানুষের সঙ্গে মিশতে গিয়ে নিজের যন্ত্রণাকেই প্রকাশ করতাম, 2023 সালটা যেন আমার অত্যন্ত আনন্দে কেটেছে। আমার পরিবেশ এক আছে, যেগুলো যন্ত্রণার কারণ ভাবতাম সেই কারণগুলো একই রয়েছে। একটুও বদলায়নি, হুম। কিন্তু আমি মানুষটা বদলে গেছি। একদম, এটাই তো সাধু সঙ্গের প্রভাব, তো এটাই তো এটা সাধু সঙ্গ কি করে লাভ বদলালো? করার ফল। এটা কি করে বদলালো? প্রত্যক্ষ ফল। তারা তো আমাকে আমার জীবন নিয়ে, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি বললেও তারা সেগুলো নিয়ে কোনো আলোচনাও করেননি, সেগুলো নিয়ে আমাকে কোনো নির্দেশনাও দেননি। তারা শুধু বেদান্তের একটা বই পড়েছে, বেদান্তের 2-1 ক্লাস সবাই শুনে, আমি শুনি, কিন্তু তাদের সঙ্গ করতে করতে আমি পাল্টে গেলাম। এই তখনই এই যে কথাটা বলেছিলাম যে মন, আমাদের এই মনটাই না সব কিছু। আমাদের একদম। দুঃখের কারণ আমাদের মন, আনন্দের কারণ আমাদের মন, একদম আমাদের রূপান্তরের কারণ আমাদের মন। ঠিক। মনটাকে আমি কোথায় কতখানি ইনভলভ রাখবো তার উপর নির্ভর করছে আমি কেমন থাকবো। সব মানুষের মধ্যেই সংঘাত, সব মানুষের মধ্যেই একটা আহ, এগিয়ে যাওয়ার জন্যে তার অনেক প্রতিযোগিতা, লড়াই থাকে, কিন্তু সেই লড়াইগুলো যদি মানুষের মন শুধু তার মধ্যেই তাকে নিবদ্ধ রাখে, তাহলে তার জীবনের সংঘাত, লড়াইটা আরও বেড়ে যায়। একদম কেউ যদি যন্ত্রণা নিয়েই পড়ে থাকে সারাদিন, যন্ত্রণা তো থাকবেই, থাকবেই। তাহলে সেই যন্ত্রণাটা বেড়ে যাবে। কিন্তু সেই কারণগুলো আছে, থাক, কিন্তু আমি মনটাকে অন্য জায়গায় রাখছি, আমি মনটাকে ভালো আলোচনায় রাখছি, আমি মনটাকে কোনো সৃজনশীলতার মধ্যে রাখছি। একদম। আমি ওই বইটা পড়েছি, ওই জিজ্ঞাসাটা, ওইটাকে ভেতরে আমি অনুসন্ধান করছি, তার উত্তরটা কি হতে পারে। এই যে মনটা কখন যেন আমার যন্ত্রণা ভুলে জীবনটা কেটে যাচ্ছে, এইভাবেই আমি নিজেকে কিন্তু বদলে ফেলেছি, অনেকটা বদলেছি। একদম। হ্যাঁ। এইটাও দেখ, একটা আমার মনে হয় একটা একটা ঈশ্বরের কৃপা। অবশ্যই ঈশ্বরের অবশ্যই। কৃপা না হলে তুই অবশ্যই। কারণ ওই যে ঘরানাতে বড় হয়েছিস, যে যে চিন্তা ভাবনাগুলি করে এসেছিস, সাংসারিক চিন্তা এবং বস্তুবাদী, বিশেষ করে, তাই না, বস্তু জগতের সাথে তুই ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত ছিলি, মেটেরিয়ালিস্টিক লাইফ লিড করেছিস। এক সময় যখন কাজ করেছিস তখন তোর গাড়ি, তখন তোর বাড়ি, তখন তোর কত ইয়ে ছিল। তুই বলেছিস যে চুল কাটতে যেতিস, সেখানে 1100 টাকার চুল কাটতে 100 টাকার টিপস দিতিস। তো এইসব করেছিস, তুই সারা ভারতবর্ষ ঘুরেছিস। তারপরে দেখলি যে ওইটার মধ্যে জীবন না, ওইটা অ্যাকচুয়াল জীবন না। কারণ আমারও কিন্তু আজকের দিনে এসে মনে হয় যে জীবন ওইটা না যে জীবনে আমি কিছু করলাম না। আমার মনে হয় যে পেশায় যেখানেই থাকুক না কেন, যারা ঈশ্বর চিন্তা করে, ওই আমি বারবারই যে কথা বলি সেটা এখনও বলবো, উপনিষদের কথা, লোকেশ্বরানন্দজির উপনিষদ, সেখানে বলছেন লোকেশ্বরানন্দজি প্রথমেই যে ঈশ্বরকে যখন কোনো কাজ করবেন তখন আপনি ঈশ্বরকে মানে ঈশ্বরকে ধরে কাজ করবেন। আপনি বাঁ হাতে ঈশ্বর ধরে ডান হাত দিয়ে কাজ করবেন, আর আপনার কর্ম সমাপ্ত হয়ে গেলে আপনি 2 হাত দিয়ে ঈশ্বরকে চেপে ধরুন। তার মানে কি, উনি বলছেন যে ঈশ্বরকে ধরে রেখে, ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে, মানে স্পিরিচুয়াল হয়ে তুমি যে কোনো কর্ম করো, তাহলে তুমি কখনো অসৎ কর্ম করতে পারবে না, তাহলে তুমি কখনো লোকের মন্দ চাইবে না, তাহলে তুমি কখনো লোকের ক্ষতি চাইবে না, কারণ তুমি তো ঈশ্বরের চিন্তা করে, তুমি তো স্পিরিচুয়াল হয়ে, আধ্যাত্মিক হয়ে, ঈশ্বরকে নিজেকে সমর্পণ করে তুমি কাজ করছো। যখন ঈশ্বরকে সমর্পণ করে কেউ কাজ করে পিনু, সেখানে কিন্তু শুধুই থাকে ভালোবাসা, শুধুই থাকে শ্রদ্ধা, শুধুই থাকে নিবেদন এবং সম্পূর্ণরূপে সমর্পণ, ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ। এইরকমভাবে যেই সমর্পণ করবে ঈশ্বর, কারণ কি দেখ, আমরা কি করতে পারি বলতো, তুই মনে আছে তোর বিনু, আমরা যখন ইউনিভার্সিটি থেকে ফিরতাম, আমরা কল্যাণী লোকালের, কল্যাণী কৃষ্ণনগরের আগে, কল্যাণী না শিয়ালদা, কৃষ্ণনগর লোকালের আগে একটা রানাঘাট লোকাল ছিল, মনে পড়ছে তোর? ওই সময় ওই রানাঘাট লোকালে এসে তার কিছুক্ষণ পরে আমরা মাঝে রানাঘাটে নেমে কখনো চা খেতাম, কখনো গল্প করতাম, বা কখনো ট্রেনেই বসে থাকতাম। ওই ট্রেনের খবর হলে, কৃষ্ণনগরের খবর হলে, তো আমরা ওই ওটা মনে হয় 6 নম্বরে না কোথায় দিত ট্রেনটা, মানে ওই দূরে দিত, তো ওইখান থেকে তারপর আমরা হেঁটে হেঁটে আসতাম। এইবার আমার মনে আছে তুই একদিন বলেছিলি, হোয়াট ম্যান প্রপোজেস দ্যাট গড ডিসপোজেস। তার মানে কি, মানুষ যেটা চিন্তা করে সে ভিন্নটা হয়, তার বিপরীতটা হয়।
আমারও এরকম মনে হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে আমরা নিমিত্ত মাত্র, আমরা কিন্তু খুব বেশি কিছু করতে পারি না, আমরা নিজেরা খুব বেশি কিছু করতে পারি না। এই জন্য যদি আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করে দিই নিজেকে এবং ভগবত চিন্তা করি, তাহলে মনে হয় আমরা আমাদের যে কাজগুলি আছে তাহলে সেই কাজগুলি আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। আর যেটা বলছিলাম একাগ্রতা নিয়ে, তুই একটু বলতে পারিস, আমরা কি এটা বন্ধ না করবো না 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 এটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আসলে এই চ্যাপ্টারটাকে, আজকের চ্যাপ্টারটাকে আমি বড় করতে চাইছি না। পরবর্তীকালে তুই যেখানে শেষ করলি সেখান থেকেই পরবর্তী আলোচনার, যদি কোনো দিন সাক্ষাৎ হয়, পরবর্তী আলোচনার ক্ষেত্রটা তৈরি করে হয়ে যেতে পারে। আচ্ছা, সেটা যেমন হচ্ছে যে এই যে আমরা ঈশ্বরকে ধরে রাখবো, হ্যাঁ, তো ঈশ্বর কি, ঈশ্বর কোথায়, ঈশ্বরকে কিভাবে ধরা যায়, এইটা নিয়েই আমরা একদিন আলোচনা করবো। একদম খুব একদম, সহজ খুব আলোচনা। কারণ ভালোভাবে। ঈশ্বরকে ধরে রাখবো সবাই বলে, বাট হ্যাঁ। আমি ঈশ্বরটা কি, ঈশ্বরের প্রতি আমার তো বোধেই এলো না ঈশ্বর কি। একদম শব্দে এসে তো কোনো লাভ নেই। তুই মানুষ বলিস মননে শব্দ আসতে অনেক হবে, জানে। তাই এই না? পঠন পাঠনের মধ্যে দিয়ে অনেক পণ্ডিত আমি দেখেছি। নিঃসন্দেহে ঈশ্বর দ্রষ্টা মানুষও আমি কিন্তু আজও এই ভারতবর্ষে অনেক আছে, আমি দেখেছি, তো বিশ্বাস করি স্পর্শ আছে করেছি। এবং দেখেওছি। বিশ্বাস না, আমি হ্যাঁ। বিশ্বাস তো করতে বাধ্য, হ্যাঁ। কারণ আমি এই মধ্যে ঢুকে গেছি তাই। আবার অনেক পণ্ডিত দেখেছি যাদের শব্দগত জানা অনেক কিছু আছে। আসলে জানা, আমি মাঝে বলি না যে একটু জানা, আরেকটু জানা, অনেকটা জানা, অনেক অনেক জানা, যথেষ্ট জানা, তবু যেন পূর্ণ জানা না নয়। না, পূর্ণ জানা আর পূর্ণ জানা হয় না। আমরা কেউ জানি না, কিন্তু একদম, এই কারণ জানার এত চেষ্টাটা, বিচার, পিনু। এই জানার চেষ্টাটা আমাদের উৎকর্ষের দিকে নিয়ে হ্যাঁ, যায়। এত সেই জন্যে বিচার। ঈশ্বরটা কি, এই যে ঈশ্বরকে আমি ধরবো, বাট হ্যাঁ। ঈশ্বর কি সেটা তো আমার বোধে আসা দরকার। একদম তো একদম। ঈশ্বর কি, হুম। ঈশ্বর কোথায় থাকেন, ঈশ্বরকে কিভাবে ধরবো, কেন ধরবো, এই একদম। চারটে প্রশ্ন বাহ, নিয়ে বাহ। আমরা একদিন একটা আলোচনা ঠিক করবো। আছে। খুব সহজ করে। ঠিক আছে, হ্যাঁ, আমরা যেটা তাই করবো। আমি মনে হয় অনেক মানুষের উপকারে লাগবে যদি একদম আলোচনা করতে পারি। ঠিক। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। আজকে নমস্কার, এখানে। আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।